আসসালামু আলাইকুম। যত পারো ব্যথা দাও তবুও ভালোবাসি তোমাকে গল্পের ১৩ নম্বর পর্ব। চলুন তাহলে গল্প শুরু করা যাক। আজ ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান মনোরম পরিবেশে সাজানো হবে। তাই শাহিন প্রতিদিনের মতো আজ একটু আগে ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে বাথরুমে ঢুকলো। দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়াতে দেখতে পায় খোঁজা খোঁজা দাড়ি। ভাবতে থাকে শেভ করবে কিনা। বারবার গালে বাম হাত লাগিয়ে মরমর করছে। আজ অনুষ্ঠান, কেটেই ফেলি। নাজু আমাকে নিয়ে ঠাট্টা করতে পারে, এমনকি তার বান্ধবীরা বলতে পারে, কিরে নাজু, ছেলেটা এমন দেবদাসের মতো কেন? আর বাবু শিবন দেখলে তো সবার সামনে বলবে, কিরে সাহিত্যিক, কি ব্যাপার, দাড়ি গজিয়ে নিয়েছিস, মজনু সেজে যাবি নাকি? এগুলো ভেবে ফোম শেভ করে নিল। গোসল করে রুমে ঢুকে দেয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখে, এই কি, সময় অনেক হয়েছে, আর দেরি করা চলে না। হয়তো বাবু শিপন অপেক্ষা করছে। নতুন কাপড় পরে ছোট বোনকে ডাকতে থাকে, এই লিমা, লিমা কোথায় আছিস, আমার কাছে আয়। লিমা পাশের রুম থেকে ডাক শুনে এসে বলল, ভাইয়া কি হলো, কিসের জন্য ডেকেছো? কিছু বলছো না যে? ও বুঝেছি, নতুন কাপড় পরেছো তাই আমাকে দেখার জন্য ডেকেছো। শাহিন মুচকি হাসি দিয়ে কোনো উপায় না পেয়ে বলল, লিমা, মা কোথায়, একটু ডেকে দে না। তুমি কেন আমাকে ডেকেছো? এমনি। না ভাইয়া বলো। যে নতুন কাপড় পরেছি তাই তোকে ডেকেছি। হ্যাঁ সত্যি বলেছিস, তোর আইডিয়া ঠিকই আছে। এখন বল তো আজ আমাকে কেমন লাগছে? লিমা মুখটা আঁকাবাঁকা করে বলল, না ভাইয়া, আজ তোমাকে একদম খারাপ লাগছে। পোশাকটি ম্যাচ হয়নি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। যদি না আমাকে, কি খুলে বল না, হাতে সময় নেই। যদি ভাইয়া আমাকে ঘুষ দাও তাহলে বলবো আজ তোমাকে কেমন লাগছে। শাহিন বারবার প্যান্ট ইন করে দেখছে আর মনে মনে ভাবছে আজ নাজু আমাকে দেখে কি ভাববে। লিমা মিষ্টি হাসি দিয়ে বলল, ভাইয়া কি ভাবছো? তোমাকে আর ঘুষ দিতে হবে না। শার্টের বোতাম লাগিয়ে বলতে থাকে, ভাইয়া তোমাকে আজ খুব সুন্দর লাগছে। ভার্সিটিতে বন্ধুরা দেখলে অবাক হয়ে যাবে, এমনকি অনেকে চিনতেই পারবে না। লিমার মুখ থেকে প্রশংসা শুনে আনন্দিত হয়ে মানিব্যাগ থেকে নতুন টকটকা তরতাজা ১০০ টাকার নোট খুলে হাতে নিয়ে বলল, প্লিজ আদরের বোন, আমার মাকে ডেকে দে না। ওকে ভাইয়া, যাচ্ছি। আনন্দে নেচে নেচে গুনগুন শব্দ করে মায়ের কাছে গিয়ে বলল, মা, মা, ভাইয়া না তোমাকে ডাকছে। কেন? জানি না, তবে মনে হয়। কি মনে হয়? আচ্ছা মা চলো তাড়াতাড়ি, ভাইয়ার সময় নেই। রুমে প্রবেশ করতে মায়ের দু পা ছুঁয়ে সালাম করে নিল। মা গায়ে হাত বুলিয়ে বলল, থাক থাক বাবা, সালাম করতে হবে না, তুই এখানে বস, আমি আসছি। এই বলে পাশের রুমে গিয়ে শোকেসের ড্রয়ার খুলে ৫০০ টাকা এনে হাতে দিল। না না মা, তোমাকে টাকা দিতে হবে না, আমার জন্য দোয়া করো। নতুন কাপড় পরেছি বলে? না ভাইয়া, পুরাতন কাপড় পরেছো বলে মা নতুন কাপড় কেনার জন্য টাকা দিচ্ছে। আমি কালকে নতুন কাপড় পরবো, দেখবো মা আমাকে কত টাকা দেয়। মা তোকে টাকা দিবে না, আমি বললে হয়তো দিতে পারে। কি বললে ভাইয়া? তুমি বললে মা আমাকে টাকা দিবে? এই মা, ভাইয়া বললে তুমি আমাকে টাকা দিবে? বলো না কিছু। আর তোদের নিয়ে পারি না। শাহিন যা তো, এসে পরে তর্ক করিস। না মা, ভাইয়াকে যেতে দিব না, আগে বলতে হবে আমাকে দিবে কিনা। ঠিক আছে, মায়ের সাথে আমিও টাকা দিব, কাল তুই নতুন কাপড় পরিস, কিন্তু সালাম করতে ভুলিস না। মা আসি, চিন্তা করো না। মা নরম সুরে বলল, ঠিক আছে বাবা, যা। বলে পিছন দিয়ে হাত বুলিয়ে থুথু দিয়ে দিল। লিমা মায়ের থুথু দেওয়া দেখে বলল, এই মা, ভাইয়াকে তুমি এমন করলে কেন? এইসব তুই বুঝবি না, প্রত্যেক মা তার সন্তানের কোথায় যাত্রাপথে হাত বুলিয়ে থুথু দিয়ে। ও বুঝেছি মা, আর বলতে হবে না। শাহিন প্রাইভেট কার চালিয়ে যাত্রা বাড়িয়ে এসে জ্যামে আটকে যায়। বারবার ঘড়ির দিকে তাকায়, গাড়ির গ্লাস খুলে বাইরের দিকে তাকিয়ে দেখতে পায় ভারী বাতাস, ধুলাবালু বাতাসের সাথে খেলা করছে। ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। মৃদু মৃদু রোদ, বাতাসের সাথে গরম হাওয়া। গ্লাস বন্ধ করে দিল। সারা শরীর ভিজা, কিন্তু ভাগ্য ভালো সাদা কাপড় পরিধান করেনি, ঘামের সাথে কাপড় লেগে থাকতো। গাড়ির দরজা খুলে পা ফেলে দাঁড়িয়ে দেখতে পায় ছাত্রছাত্রীরা ছোট ছোট বাচ্চাদের মতো হইচই করছে। একজন আরেকজনকে নিয়ে প্রশংসায় মেতে রয়েছে। একটু সামনে এগিয়ে দেখে নাজু তার বান্ধবীদের নিয়ে মঞ্চে যাচ্ছে। মনে মনে ভাবতে থাকে, নাজু হয়তো আমাকে দেখেনি। মিলি এদিক সেদিক তাকিয়ে কথা বিনিময় করে হাঁটছে। হঠাৎ ইটের মধ্যে পা লেগে আঘাত পেয়ে চিৎকার করে বলল, মাগো। নাজু চোখ ফিরিয়ে বলল, কিরে মিলি, কি হয়েছে? না তেমন কোনো কিছু হয়নি, ইটের সাথে পা লেগেছে, তাই ব্যথা পেয়েছি। নাজু হাত ধরে উঠিয়ে বলল, চল। মিলি বসা থেকে উঠে পিছন দিকে ফিরে তাকাতেই দেখতে পায় একটি সুদর্শন যুবক, চোখে কালো সানগ্লাস, চুলগুলো বাতাসের সাথে দুলছে। এই নাজু, দেখ ছেলেটাকে, দেখতে খুব ফর্সা, হয়তো নতুন এসেছে। নাজু চোরা দৃষ্টিতে তাকিয়ে চিনতে পেরে বলল, এখন চল, সামনে বসতে হবে।
রুবেল বাহিরে এসে রাস্তায় পাশ কেটে শাহিনকে দেখেও না দেখার ভান করে পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। শাহিন সানগ্লাস খুলে রুবেলের হাত চেপে ধরে বলল, কিরে বন্ধু, কোথায় যাচ্ছিস? রুবেল চোখ তুলে তাকিয়ে বলল, আরে শাহিন তুই? সত্যি আমি তোকে চিনতেই পারিনি, মনে হয়েছিল অন্য কেউ, তাই আমি আর ডাক দেইনি। আমি জানি তুই আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস। সত্যি কথা বলতে কি, প্লিজ বন্ধু কিছু মনে করিস না, পরে তোর কথা শুনবো। এখন চল, বাবু শিফন কোচিয়েরা বসে আছে। কোথায়? মঞ্চের দিকে আছে। আর শোন, আজ তোকে অনুষ্ঠানে একটি কবিতা আবৃত্তি করে শোনাতে হবে। আরে বন্ধু, আমি কি কবি হয়েছি যে কবিতা আবৃত্তি করতে পারবো? বন্ধু, কবিতা আবৃত্তি করতে হলে কবি কিংবা সাহিত্যিক হতে হয় না। তবুও আমি দোয়া করব তুই যাতে একজন ভালো সাহিত্যিক হতে পারিস। ঠিক আছে চল। মঞ্চের সামনে যেতে শুনতে পাই লিটন মাইক্রোফোন হাতে নিয়ে বলল, সর্বপ্রথম আপনাদের সকলের প্রতি প্রাণঢালা ভালোবাসা। আজ আমাদের অনুষ্ঠান দুটি পর্বে সাজানো হয়েছে। প্রথম পর্বে কবিতা আবৃত্তি, দ্বিতীয় পর্বে ব্যান্ড সঙ্গীত। এখন আপনাদের সামনে কবিতা আবৃত্তি করতে আসছে ফাহিম আহমেদ। সকলে জোরালো করতালিও দিয়ে অভিনন্দন জানালো। একের পর একজন কবিতা আবৃত্তি করলো। মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আপনাদের সামনে সর্বশেষ কবিতা আবৃত্তি করবে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ শাহিন মাহমুদ। নাজু মাইক্রোফোনে শাহিনের নাম শুনে 2-3 বার করে নিঃশ্বাস নেয় আর ভাবতে থাকে আমাকে নিয়ে কবিতা বানিয়ে ফেলেছে কিনা আল্লাহ জানে। তবুও দোয়া করি তার কবিতা যেন সবচাইতে ভালো হয়, সবাই যাতে জোরালো হাতে তালি দেয়। শাহিন মাইক্রোফোনে নাম শোনার পর বিচলিত হয়ে যায়। সে নিজেও জানে না কবিতা আবৃত্তি করতে হবে, কোনো প্রস্তুতিই নিয়ে আসেনি। কি কবিতা বলবে ভাবতে থাকে। হঠাৎ উপস্থিত বুদ্ধি দিয়ে কবিতা বানিয়ে বুকে সাহস নিয়ে মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে সবাইকে একগুচ্ছ রজনীগন্ধা শুভেচ্ছা জানিয়ে বলল, আমার কবিতার নাম এই কেমন ভালোবাসা। এই কেমন ভালোবাসা, কাছে এসে বলা হয় না, পূর্ণ হয় না আশা। এই কেমন ভালোবাসা, বলতে এসে সাহস হয় না, মনে হতাশা। এই কেমন ভালোবাসা, শৈশবের স্মৃতি মনে করিয়ে এখনো হয়নি ভালোবাসা। এই কেমন ভালোবাসা, এত কিছুর পরে আমার মনে জাগে আশা, তা হলো তোমার প্রতি অগাধ ভালোবাসা। কবিতা শেষ হতে দর্শক বসা থেকে দাঁড়িয়ে কাকতালিও দিতে থাকে। শাহিন ভাই আরেকটি কবিতা বলেন। নাজু কবিতার প্রতিটি লাইন ডায়েরির মধ্যে লিখে নিল আর নিজে নিজে ব্যাখ্যা করে দেখে প্রতিটা লাইন তাকে ঘিরে। শাহিন, সত্যি তোর প্রতি আমার ভালোবাসা কখনো কোনো কিছু দিয়ে মাপা যাবে না, আর ভালোবাসা কখনো ওজন করা যায় না। তবুও আমার ভালোবাসা তোর প্রতি কমতি নেই। অন্যভাবে বলতে গেলে আমার মাথার চুল গণনা করা যেতে পারে, কিন্তু তোর প্রতি আমার ভালোবাসা কেউ কখনো গণনা করতে পারবে না। কিন্তু এখনো মুখ খুলে বলতে পারছি না। মিলি গায়ে ধাক্কা দিয়ে বলল, কি রে নাজু, কি ভাবছিস? কবির কবিতা খুব ভালো হয়েছে তাই না? হ্যাঁ, যতটা ভালো লেগেছে তার চেয়ে বেশি ব্যথা দিয়েছে। কেন? এখন বলতে পারবো না। এতটুকু বলতে পারবো, সেই আমার মনের মানুষ। এতদিন তোরা যাকে নিয়ে সন্দেহ করেছিস। কি বললি, সত্যি বলছিস? তাই তো, কবিতার লাইনগুলো তোকে নিয়ে লেখা। এখন চল, অনুষ্ঠান শেষ। একটু সামনে যেতে মিলি শাহিনকে দেখে বলল, এই যে শাহিন ভাই শুনুন। নাজু চমকে উঠে বলল, কোথায় শাহিন? চোখ ফিরাতে শাহিন বলল, কি নাজু, কেমন আছিস? অনুষ্ঠান ভালো হয়েছে তো? আমার মনে হয় তোর মনটা ভালো না। নাজু কাঁদো কণ্ঠে বলল, হ্যাঁ ভালো হয়েছে। মিলি হাসি দিয়ে বলল, ভালো মানে 100% ভালো হয়েছে। এমন কবিতা আজ পর্যন্ত কারো মুখে কিংবা বইয়ের পাতায় পাইনি। সকলের মধ্যে আপনার কবিতা ভালো হয়েছে। এখন চলুন আমাদের সাথে। দেখ মিলি, তোদের সাথে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বন্ধুরা আমার জন্য বসে অপেক্ষা করছে। আমি না গেলে মাইন্ড করবে, মনে কিছু নিবি না, পরে একদিন সময় করে। মিলি, কবির সময় নষ্ট করে লাভ নেই, যেতে দে। এখন কি আমাদের চোখে লাগবে? কত সুন্দর সুন্দর। থামলি কেন বল? আমার চোখে সেই একজনই আছে, সে আমার। থাক, এখন এসব বলে লাভ নেই। প্লিজ নাজু, রাগ করবি না। আবার দেখা হবে, আসি।